এই সেই পুরনো ডাবিয়ালা দই বড়া খাইলে রাজা না খাইলে প্রজা, যে চিনে সে খায়। রোজার শুরুর দিনে জমজমাট চকের ঐতিহ্যবাহী ইফতার বাজার, অফিস ছুটি হতেই ঘরমুখ নগরবাসী। প্রথম রমজানে বিএনপি, জামায়াত সহ অন্যান্য সংগঠনের ইফতার মাহফিল, জনসংযোগ আর সাংগঠনিক ভিত্তি মজবুতে কৌশলী দলগুলো। হালনাগাদে চূড়ান্ত ভোটার 12,37,00,000-এর বেশি, নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সহযোগিতা চান সিএসসি। এবং চলতি মাসে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন, ট্রাইব্যুনাল নিয়ে ভুল তথ্য প্রচার করলে ব্যবস্থার হুঁশিয়ারি প্রসিকিউশনের। স্বাগত সান্ধ্যবাজারে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি নাজমুস সাকিব এবং আমি তানজিলা খান মিম। রোজার প্রথম দিনে জমে উঠেছে পুরান ঢাকার চকবাজারে ঐতিহ্যবাহী ইফতার সামগ্রীর বাজার। দূর দূরান্ত থেকে ভোজন রসিকরা মুখরোচক ইফতার সামগ্রী কিনতে ছুটে আসেন এখানে। বলছেন শুধু ঐতিহ্যগত কারণেই নয়, গুণগত মান ও স্বাদের জন্য এই বাজারে আসেন তারা। বাড়তি দাম নিয়ে নেই কোনো অভিযোগ। রোজার শেষ দিন পর্যন্ত জমজমাট ইফতার বিক্রির আশা ব্যবসায়ীদের। ফরহাদ বিন নূরের প্রতিবেদনে বিস্তারিত। বরাবরের মতো এবারও রোজার প্রথম দিন চকবাজারের ঐতিহ্যবাহী ইফতার কিনতে ছুটে যান নগরবাসী। এখানকার ইফতারের ভেতর রয়েছে নানা ভিন্নতা। ভিন্ন রকম এসব ইফতারের ভেতর রয়েছে আস্ত মুরগির কাবাব, বটি কাবাব, টিকা কাবাব, কোপ্তা, চিকেন কাঠি, শামি কাবাব, শিক কাবাব, সুতি কাবাব, কোয়েল পাখির রোস্ট, কবুতরের রোস্ট, সাধারণ জিলাপি, শাহি জিলাপি, নিম পাকোড়া, সমুচা, আলাউদ্দিনের হালুয়া, হালিম, দই বড়া, কাশ্মীরি শরবত, ৩৬ উপকরণের মজার খাবার, বড় বাপের পোলার বাপে খাই ইত্যাদি। দূর দূরান্ত থেকে এসে এই যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ইফতার কেনা, তা কেবল ঐতিহ্যগত কারণেই নয়, গুণগত মান এবং স্বাদের জন্যও তাদের এখানে আসা। আপডেট সবকিছু পাবো, এই কারণে আমি এখানে কিনতে আসছি। একটা ঐতিহ্য ধারণ করে আসছে, ইফতারের একটা আয়োজন করে আসছে। আর প্রথম দিকে আজকে পবিত্র মাহে রমজানের প্রথম দিন, তাই আজকে এই ইফতারে আসা সাধারণত। বড় বাপের পোলার বাপে খায় কেজিতে বিক্রি হচ্ছে ৮০০ টাকায়। দই বড়া পরিমাণ ভেদে ৫০০ থেকে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। দই বড়া, জিলাপি, কাবাবের চাহিদা সবচেয়ে বেশি। মূল্যস্ফীতির এই বাজারেও ইফতারের দাম নিয়ে অসন্তোষ নয় ক্রেতারা। দাম আলহামদুলিল্লাহ কমই আছে, গতবারের চেয়ে এবার একটু দাম কম। দাম দর মানানসই আছে, মানে প্রতি বছরই আসা ট্রাই করি এখানে। বরাবরই খাবারের মান রক্ষা করা হয় বলেই এখানকার ইফতারের চাহিদায় কখনো ভাটা পড়ে না বলে দাবি ব্যবসায়ীদের। মানুষের আগ্রহ ভালো, এটা তো বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা বাজার, এখানে লোক আসবেই। মানুষের তো আগ্রহ আছে মোটামুটি ভালোই ভাই। মুরগির আচার, গরুর আচার, টক ঝাল মিষ্টি। এটা মুরগির আচার মামা ৮০০ টাকা কেজি বেচি, ১৩০ টাকা বক্স। এই যে এখানে আসেন, বড় বড় কোয়েল খাই, বড় বড় কবুতর খাই। ব্যবসায়ীদের প্রত্যাশা, রোজার শেষ দিন পর্যন্ত থাকবে জমজমাট বেচা বিক্রি। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। প্রথম রোজায় পরিবার ও প্রিয়জনদের সাথে ইফতার করতে উন্মুখ থাকেন সকলে। সে কারণে বিকেল হতেই ঘরে ফেরার তারা কর্মজীবীদের। অফিসপাড়া মতিঝিলের মেট্রো স্টেশনে ভিড় ছিল চোখে পড়ার মতো, তবে সড়কেও যানজট ছিল তুলনামূলকভাবে কম। তহিদুল তারেকের প্রতিবেদন। কর্মমুখী মানুষের পদচারণায় প্রায় প্রতিদিন মুখরিত থাকে মতিঝিলের এই ব্যাংক পাড়া। তবে পবিত্র রমজানের প্রথম দিনে বিকেল ৫টার আগেই প্রায় জনশূন্য এই এলাকা। প্রথম দিন পরিবারের সঙ্গে ইফতার করতে বাড়ি ফিরতে মতিঝিলের মেট্রো রেল স্টেশনে ভিড়। বিকেলে কিছুটা ভিড় থাকলেও সন্ধ্যার আগেই ফাঁকা হয়ে যায় স্টেশন। প্রথম রোজা পরিবারের সাথে কাটাতে একটু দ্রুত বাড়ির পথে যাত্রীরা। নরমালি জ্যামই থাকে, আজকে মনে হয় একটু বেশি আর কি। যে ৩টার দিকে হয়তো ভিড়টা বেশি ছিল, এখন একটু কমে গেছে, এরকম হতে পারে। প্রথম ইফতার কোথায় করবেন? বাসায়, এই জন্যই মেট্রোতে যাওয়া, তাড়াতাড়ি যাওয়ার জন্য। বাসে গেলে তো ইফতারের টাইমই চলে যাবে। এই রমজানে তো ইফতার করা ফ্যামিলির সাথে, এই জন্যই সবাই তাড়াতাড়ি ফেরা বাসায়। আমার মনে হচ্ছে একটু বেশি মনে হচ্ছে,
আগেও আমি কয়েকবার এসেছিলাম কিন্তু এত ভিড় পাই নাই, আজকে একটু ভিড় বেশি মনে হচ্ছে। অন্যান্য দিনের তুলনায় ভোগান্তিও ছিল কম। যাত্রী সংকটে অবসর সময় কাটাচ্ছেন রিকশা চালকরা। প্রথম রোজা এই কারণে মনে করেন মানুষজন যারা 4টা বাজে মনে করেন তারা মনে করেন গেছে। আমরা কিছুক্ষণ আগে মনে করেন যে খেপটাই না হাঁটতে পারি নাই, মহল্লার ভিতরে গুলির ভিতরে পুরো জাপজপ লেগে গেছে গা। এখন মনে করেন বাণিজ্য এলাকার ভিতরে মতিঝিল কোনো লোক নাই। তবে সংশ্লিষ্টরা বলছেন সময়ের সাথে সাথে বদলে যাবে এই চিত্র। ওভারঅল চিত্র হলো সকালের দিকে ভিড়টা একটু বেশি ছিল, ও বরাবর দুপুর টাইমে যে ভিড়টা হয় সেটা আজকে নাই। এটা সময় যত হবে ভিড়টা তত বাড়বে। প্রথম রোজা অনুযায়ী ভিড়টা খুবই কম, ক্যাজুয়াল টাইমে এরকম ভিড় থাকে না নর্মাল দিনে। তৌহিদুল তারেক, এখন, ঢাকা। বাজারে তেলের সংকট সমাধানে আজই একটি কমিটি গঠন করা হবে। রমজানে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান শেষে কথা বলেন সংস্থাটির মহাপরিচালক। একই সঙ্গে তিনি বলেন, বাজারে সয়াবিন তেল ছাড়া অন্য কোনো পণ্যের সংকট নেই। শম্পা বিশ্বাসের প্রতিবেদন। রমজানে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল এবং সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে রাজধানীতে অভিযান শুরু করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বেলা 11টায় রাজধানীর কারওয়ান বাজার থেকে এই অভিযান শুরু হয়। অভিযান শেষে ভোক্তা অধিকারের মহাপরিচালক গণমাধ্যমকে জানান, বাজারে সয়াবিন তেল ছাড়া অন্য কোনো পণ্যের সংকট নেই। একই সঙ্গে এই সংকট সমাধানে রোববারেই একটি কমিটি গঠন করা হবে বলে জানান মহাপরিচালক। সর্বোচ্চ মানে 15 থেকে আমি বলবো 22 দিন, 3 সপ্তাহের মধ্যে রমজান শেষ একটা প্রতিষ্ঠানের তদন্ত এর আগে সম্ভব যদি হয় সেটাও আমরা করব। এদিকে অভিযান শুরুর 2 ঘন্টার মধ্যে তড়িঘড়ি করে ব্রিফিং করে অভিযান সমাপ্ত করে ভোক্তা অধিকার। অভিযান নিয়ে অনেক ক্রেতা বিক্রেতার অভিমত, এমন লোক দেখানো অভিযান কাজে আসে না, বরং অসুবিধা সৃষ্টি করে। তবে এক্ষেত্রে ক্রেতাদের আশা, পুরো রমজান মাস জুড়ে ভোক্তার অভিযান অব্যাহত থাকুক। যারা আসে তখন সাংবাদিক এবং পুলিশ মিলে অনেক লোকজন আসে, কাস্টমাররা একটা আতঙ্ক হয়ে যায় এবং কি কাস্টমার বিরক্ত হয়ে যায়। কর্মকর্তারা একটু তদারকি করে তাহলে ভালো হয়, কারণ আমরা দেখি যে অনেক সময় দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়, এটা কষ্টকর সবার জন্য। অভিযান তো বাজারে দিয়ে কোনো লাভ নাই। বড় বড় কোম্পানিদেরকে সাথে বৈশা যদি একটা সমাধানে আসে তাহলে সাধারণ জনগণের জন্য অনেক ভালো হবে। দেখতেছি মনিটরিং করতেছেন, কতটা মনিটরিং হচ্ছে এটা তো আমরা ফলপ্রসূ কিছু পাচ্ছি না। এবার রমজানে নিত্যপণ্যের বাজার অনেকটাই স্থিতিশীল। একই পরিস্থিতি কাঁচা বাজারে। তবে অন্যান্য সবজিতে স্বস্তি থাকলেও দাম বেড়েছে বেগুনের। 120 টাকায় বিক্রি হচ্ছে বেগুনের কেজি, আর লেবুর হালি বিক্রি হচ্ছে আকার ভেদে 60 থেকে 80 টাকায়। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা। পবিত্র রমজান উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে বিশেষ মূল্য ছাড়ে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে দেশের শীর্ষ ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপ। এই আয়োজন চলবে পুরো রমজান জুড়ে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী বাড়ানো হবে পণ্য সরবরাহ ও বিক্রয় কেন্দ্রের সংখ্যা। এদিকে সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে পেরে খুশি সাধারণ ভোক্তারা। বিস্তারিত সানি মৃধার প্রতিবেদনে। প্রতি বছরের মতো এবারও রমজানের প্রথম দিন থেকেই শুরু হয়েছে বিশেষ মূল্য ছাড়ে সিটি গ্রুপের পণ্য বিক্রির কার্যক্রম। প্রাথমিকভাবে 19টি পণ্য বিক্রির সিদ্ধান্ত নিয়েছে দেশের শীর্ষ ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানটি। রোববার বেলা 12টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কার্যক্রম উদ্বোধন করেন প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ। প্রাথমিক পর্যায়ে 5টি কাভার্ড ভ্যানে মালিবাগ, খিলগাঁও, মতিঝিল, কারওয়ান বাজার সহ 10 থেকে 15টি স্থানে ঘুরে ঘুরে বিক্রি করা হবে মূল্য ছাড়ের এসব পণ্য। এ সময় সিটি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, চাহিদা অনুযায়ী বাড়ানো হবে বিক্রয় কেন্দ্র। আমরা 5টা ট্রাক কন্টিনিউয়াসলি রমজান মাসে চালাবো। বিভিন্ন পয়েন্টে ঘুরে ঘুরে কাজ করবে। 15-20টা পয়েন্ট আমরা প্রথমত ঠিক করে নিয়েছি, যদি প্রয়োজন হয় আরও পয়েন্ট আমরা বাড়াবো। ক্রেতাদের চাহিদার শীর্ষে রয়েছে সয়াবিন তেল, ছোলা, চিনি ও মসুর ডাল। বাজারের মূল্যর চেয়ে কম দামে পণ্য কেনার এই সুযোগে রোজার প্রথম দিন থেকেই বিক্রয় কেন্দ্রগুলোতে ভিড় করেছেন ক্রেতারা। সয়াবিন তেল, চিনি, ছোলা এবং রমজানকে সামনে রেখে রমজান উপলক্ষে যে সমস্ত পণ্যগুলো মানুষের মোটামুটি দরকার হয় সেগুলোর জন্যই বেশি উৎসব হচ্ছে এবং উৎসবমুখরভাবে কেনাবেচা হচ্ছে। এদিকে রোজা আসলে অসাধু ব্যবসায়ীরা উচ্চ মূল্যে পণ্য বিক্রি করে, যার প্রভাব পাড়া মহল্লার দোকানগুলোতেও। এমন অবস্থায় সাশ্রয়ী মূল্যে সিটি গ্রুপের পণ্য বিক্রির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ ক্রেতারা।
সাধারণ জনগণ যাতে ন্যায্য মূল্যে কিনা খাইতে পারে, মানে আপনাদের এটা অনেক ভালো হয়েছে। এই ঊর্ধ্বমূল্য যেই বাজার, সেখানে ন্যায্য মূল্যে যে প্রোডাক্টগুলো আমরা পাচ্ছি, সেটা তো অবশ্যই একটা স্বস্তিদায়ক ব্যাপার আছে। সাধারণ মানুষের কথা চিন্তা করে সিটি গ্রুপের মতো ভোগ্যপণ্য উৎপাদনকারী অন্যান্য প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ক্রেতারা। একই সাথে সারা দেশে এই কার্যক্রম সম্প্রসারণের আহ্বানও জানান তারা। সানিম বৃথা, এখন, ঢাকা। সারা বিশ্বে একই দিনে রোজা ও ঈদ পালন করা যায় কিনা সে বিষয়ে আলেমদের ভেবে দেখার অনুরোধ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রথম রোজায় ওলামা মাশায়েখ ও এতিমদের সম্মানে ইফতার মাহফিলে এই অনুরোধ জানান তিনি। এ সময় তিনি দেশের শান্তি কামনা ও দেশবাসীর জন্য দোয়া চান। ইফতারে মাহফিলে দেশ বরেণ্য আলেম ওলামা ও এতিম শিশুদের উদ্দেশ্যে তিনি বলেন, মানুষ হিসেবে সবাইকে ভালোবাসতে হবে। অন্যদিকে ইফতারে যোগ দেয়া বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেন, বিএনপির সঙ্গে এক শ্রেণীর লোক দেশের বাহির ও ভেতর থেকে আলেমদের সাথে দূরত্ব সৃষ্টি করার চেষ্টা করছে। আলেমদের সাথে বিভেদ হলে বিদেশি শক্তি সুযোগ পাবে বলেও মন্তব্য করেন তারা। এখানে উপস্থিত ওলেমা মাশায়েখগণকে অনুরোধ করব, শুধু আপনাদেরকে নয়, সারা দেশে আরো অনেক জ্ঞানী ওলেমা মাশায়েখগণ আছেন। আমরা চিন্তা করে দেখতে পারি কিনা, আমরা আলোচনা করে দেখতে পারি কিনা যে বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষের সাথে একই দিনে আমরা একসাথে রোজা এবং ঈদ পালন করতে পারি কিনা, বিজ্ঞানের যুগে এটি করা সম্ভব কিনা, কোনো উপায় আছে কিনা, এই বিষয়টি আপনাদেরকে আমি চিন্তা করার জন্য অনুরোধ করব। 5 আগস্টকে ঘিরে হামলা ভাঙচুরের 99% রাজনৈতিক, বাকি 1% ধর্মীয় কারণে সংঘটিত হয়েছে। তবে জামায়াত ইসলামী সেই 1% সমর্থন করে না বলে জানিয়েছেন সংগঠনটির আমির ডক্টর শফিকুর রহমান। সন্ধ্যায় মিরপুর 14 নম্বরে ওলামা ও এতিমদের সম্মানে ইফতার মাহফিলে বক্তব্য রাখেন জামায়াত আমির। বলেন, ফ্যাসিবাদের আমলে আলেম ওলামাদের জেলখানায় রেখে অপরাধীদের রাখা হতো বাইরে। 5 আগস্টের পর কোনো ধরনের বিশৃঙ্খলা জামায়াত সমর্থন করেনি বলে জানান ডক্টর শফিকুর রহমান। শৃঙ্খলা ফেরাতে আইন নিজের হাতে তুলে না নেওয়ারও আহ্বান জানান তিনি। 15.5 বছরের জ্বালাতন নির্যাতনের পরে এবার যে পরিবর্তন 5 আগস্ট হলো, আপনারা সাক্ষী। এই দেশের উলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির বিশেষভাবে সকল ধর্মের মানুষের নিরাপত্তার দায়িত্ব এই জমিনে পালন করেছে। আমরা চাইনি যে আমাদের দেশে কেউ বিপর্যয় সৃষ্টি করুক। যা হতে পারত, আল্লাহু আকবার, তার কিছুই হয়নি। তারপরেও চিটাপুটা যা হয়েছে তার 99 কারণ হচ্ছে রাজনৈতিক। রোজার প্রথম দিনেই গণ ইফতার কর্মসূচি পালন করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গণ ইফতার কর্মসূচিতে অংশ নেয় প্রায় 2000 শিক্ষার্থী। আয়োজকরা জানান, বিগত সরকার পতনের স্বাধীন ইফতার পালনের অংশ হিসেবে এমন আয়োজন। প্রথম রোজায় গণ ইফতারের মধ্য দিয়ে সেই স্বাধীনতা প্রকাশ করেছে তারা। আর এমন আয়োজনে অংশ নিতে পেরে খুশি সাধারণ শিক্ষার্থীরা। গত বছর রমজান মাসে যখন আমরা ইফতার করতে যাই, গণ ইফতার, সেখানে ছাত্রলীগের হামলার শিকার হয়েছিলেন আমাদের নেতাকর্মীরা। আজকের এই ইফতার আয়োজন মূলত আমাদের মানুষের কাছে, বাংলাদেশের জনগণের কাছে এটা এই মেসেজটা পাঠানো যে এখন যে বাংলাদেশ 5 আগস্ট পরবর্তী, সেখানে প্রত্যেক ধর্মের, প্রত্যেক জাতের, প্রত্যেক রাজনৈতিক ভিন্ন ধর্মের যে মানুষের, রাজনৈতিক ভিন্ন মতাদর্শের যে মানুষের, তাদের প্রত্যেকটা রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক আয়োজনের অধিকার আছে। শেখ হাসিনা যাওয়ার পরে, ফ্যাসিস্ট যাওয়ার পরে আজকে আমরা অনেক শান্তিতে গণতন্ত্র করতে পারছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিভাবে সবাই মিলে একত্রিতভাবে রমজানের প্রথম দিনটা উদযাপন করতে পারতেছি। এদিকে নির্বাচনকে সামনে রেখে দলীয় সংগঠন ও বিভিন্ন পেশাজীবীদের সাথে সমন্বয় বাড়াতে ভূমিকা রাখবে ইফতার আয়োজন, এমন কথাই বলছেন রাজনীতিবিদরা। এর মাধ্যমে জনসংযোগ যেমন বাড়ানো হবে এবং তুলনামূলক শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে দলগুলোর। সাজিদ আরাফাতের প্রতিবেদন। বাংলাদেশের রাজনীতিতে ঐক্য যেন এক দুর্লভ বিষয়। বাকযুদ্ধ, অসহিষ্ণুতা, সহিংসতা, এমনকি প্রতিপক্ষকে হত্যার মতো ঘটনা রাজনীতির পরতে পরতে।
তবে প্রতিহিংসার রাজনীতিতে সৌহার্দ্য বয়ে আনে রমজান। এ সময় রাজনৈতিক অঙ্গনে ইফতার মাহফিল এক ধরনের জনসংযোগ। রমজান জুড়েই চলে বিভিন্ন রাজনৈতিক দলের এই কার্যক্রম। প্রতিবছর রোজায় বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো ইফতার মাহফিলের আয়োজন করে থাকে। এর মাধ্যমে রাজনৈতিক কার্যক্রম এগিয়ে নেওয়ার পাশাপাশি থাকে দলকে চাঙ্গা করার নানা পরিকল্পনাও। এসব আয়োজনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন দলীয় নেতারা। জোরালো হয় দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বন্ধন। চলে সমর্থক ও পেশাজীবীদের সাথে সম্পর্ক উন্নয়নের কাজও। রাজনীতিবিদরা বলছেন, এমন আয়োজনের মধ্য দিয়ে তৈরি হয় সম্পর্কের সেতুবন্ধন। দলীয় ঐক্য জোরালো হওয়ার পাশাপাশি পেশাজীবী, বুদ্ধিজীবী, সমালোচক সহ নানা শ্রেণীর মানুষের সঙ্গে রাজনীতিবিদদের সৌহার্দ্য বাড়াতে সহায়ক হয় ইফতার মাহফিলের মতো আয়োজন। অনেক রাজনৈতিক দল ব্যাপকভাবে ইফতার মাহফিল, ইফতার পার্টি, ইফতার চক্র নানা ধরনের আয়োজন করেছে। আমি আশাবাদী যে এইটা আমাদের সামাজিক সৌহার্দ্য এবং বন্ধনকে আরও সুদৃঢ় করবে এবং এটাকে উন্নত করবে। বুদ্ধিজীবী, পেশাজীবী নানা ধরনের যারা আছে তারা নানাভাবেই এই রমজানে আমরা দেখি যে ব্যাপকভাবে এই ইফতার পার্টির চর্চাটা হয়। তো আমি মনে করি যে এবার এটা বাড়বে এবং এটার ব্যাপক একটা প্রভাব আছে আর কি। সময়ের সাথে জনপ্রিয় হয়েছে ইফতার কেন্দ্রিক রাজনীতির। তবে বিগত 16 বছরে অনেক রাজনৈতিক দলই স্বস্তির সাথে ইফতার আয়োজন করতে পারেনি। জামায়াতের কেন্দ্রীয় এই নেতা বলেন, এবার কর্তৃত্ববাদের রাহুমুক্ত হয়ে সব দলই নিজস্ব সামর্থ্য ও দৃষ্টিভঙ্গি অনুযায়ী ইফতার আয়োজন করবে। দেশ এবং জাতির কল্যাণের জন্য যেমনিভাবে ইফতার মাহফিলে দোয়া হয়, দেশ ও জাতির চ্যালেঞ্জগুলোকে সামনে রেখেও ইফতার মাহফিলে আলোচনা হয়। দেশ এবং জাতির এগিয়ে যাওয়ার ক্ষেত্রে করণীয় নিয়েও ইফতার মাহফিলগুলোতে আজকাল আলোচনা হয়। শুধুমাত্র ইফতার মাহফিলগুলো কিছুটা হলে এখন কিছুটা পলিটিসাইজ হয়েছে। জীবন গড়ার আলোচনার বাইরেও দেখা যায় যে দেশের চলমান পরিস্থিতি সবসময় ইফতার মাহফিলে সামনে চলে আসে। বিএনপির কেন্দ্রীয় নেতারা বলছেন, রমজানকে ঘিরে ইফতারের আয়োজন নতুন নয়। নির্বাচন আসন্ন, তাই রমজান মাসে ইফতার আয়োজনের মাধ্যমে জনসংযোগ বাড়ানো ও তৃণমূলকে শক্তিশালী করতে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সামনে একটা নির্বাচন, আবার নির্বাচনকে কেন্দ্র করে আমাদেরকে জনগণের কাছে যেতেই হবে এবং আমাদের কর্মীদেরকে ঐক্যবদ্ধ করতে হবে, সেটা যে কোনো প্রসেসই হোক। আল্লাহ যাতে অন্তত আমাদের এই রমজানের কৃচ্ছতার মধ্য দিয়ে ভবিষ্যতে যাতে আমরা একটা ভালো নির্বাচন পাই, একটা ভালো নির্বাচিত সরকার যাতে এই দেশে আসে, সবার কাছে আমরা সেটাই দোয়া চাই। নেতা কর্মীদের মধ্যে আন্তরিকতা সৃষ্টি, আল্লাহর দরবারে দোয়া চাওয়ার জন্য এই ইফতার পার্টি আমরা আমাদের সব এলাকায় আমরা করব। তারেক রহমানের নেতৃত্বে বিগত 16 বছর আন্দোলন করেছে, তাদের সবাই এই রমজান মাসে ইফতার আয়োজন করবেন বলে আমি দৃঢ় বিশ্বাস করি। ইফতার আয়োজনে যে রাজনীতির ছোঁয়া, তা নির্বাচনী ডামাডোলে কতটা প্রভাব ফেলবে তা হয়তো সময়ই বলে দেবে। তবে রাজনীতির পাশাপাশি রমজানের পবিত্রতাকেও ধারণ করার আহ্বান রাজনীতির সংশ্লিষ্টদের। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। দেশবাসীর আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোয় ইসির এজেন্ডা বলে জানিয়েছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। এজন্য সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ভোট সংশ্লিষ্টদের নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন তিনি। দুপুরে নির্বাচন কমিশন ভবনে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আলোচনায় কথা জানান সিইসি। বাকি 4 কমিশনারও এই সময় উপস্থিত ছিলেন। এ সময় দেশবাসীর আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটি নিরপেক্ষ নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি দেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, ভোটকে আগে থেকে অধিকার হিসেবে বিবেচনা করা হলেও এখন তা দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। আগামী নির্বাচন গ্রহণযোগ্য করতে ইসি বদ্ধপরিকর বলে জানান অন্যান্য কমিশনাররা। মানুষ এতদিন যে ভোটের অধিকার পায়নি, ভোট দিতে পারে নাই, আমি এখন বলছি যেটা আমার ফিলিং, যেটা এখন ভোটের অধিকার স্টাবলিশ করার সুযোগ এসে গেছে। যেদিন আমরা ভোটটা দিতে পারবো সেদিন প্রতিষ্ঠা হয়ে যাবে। মানুষের প্রত্যাশা অনেক বেড়ে গেছে, সুতরাং এই প্রত্যাশা ভার আমাদের ঘাড়ে, এইটা আমাকে রাত দিন শয়নে স্বপনে আমাকে ভাবায় কিভাবে এই প্রত্যাশা পূরণ করবো আমরা। শেখ হাসিনার শাসনামলে দেশের মানুষের বিরুদ্ধে সংঘটিত সব ধরনের নৃশংসতার দলিল যথাযথভাবে সংরক্ষণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক
ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ও ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ হুমা খান প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে আসেন। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, শেখ হাসিনার নৃশংস কর্মকাণ্ড সংরক্ষণ করতে না পারলে ন্যায় বিচার নিশ্চিত করা কঠিন হবে। শাপলা চত্বরে দমন, দেলোয়ার হোসেন সাঈদীর রায়ের পর বিক্ষোভকারীদের ওপর পুলিশের বর্বরতা এবং বছরের পর বছর ধরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কথা তুলে ধরেন ডক্টর ইউনূস। এ সময় গোয়েন লুইস বলেন, জাতিসংঘ এই বিষয়ে কারিগরি সহায়তা দিতে প্রস্তুত। জুলাই অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের তথ্যানুসন্ধানী প্রতিবেদনের জন্য সংস্থাটিকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার আগামী 5 মার্চ জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের অধিবেশনে এই প্রতিবেদন তুলে ধরবেন বলে জানান গোয়েন লুইস। চলতি মাসে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। একই সঙ্গে জুলাই আগস্টের গণ আন্দোলনে প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদনেও দেওয়া হবে এপ্রিলে। এ মামলায় গ্রেপ্তার 4 আসামিকে 9 এপ্রিল হাজির করতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ট্রাইব্যুনাল নিয়ে কেউ ভুল তথ্য প্রচার করলে আইনি ব্যবস্থা দেওয়ার কথা জানান চিফ প্রসিকিউটর। আরও জানাচ্ছেন জাহিদ হাসান। গেল বছরের 16 জুলাই শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান উত্তাল। এমন পরিস্থিতিতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ রাজপথে প্রতিবাদে নামেন। ক্যাম্পাসের সড়কে পুলিশের সামনে বুক চিতিয়ে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে যান সাহসী আবু সাইদ। এক পর্যায়ে তার উপর গুলি চালায় পুলিশ, সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন সড়কেই। এই দৃশ্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা দেখে ক্ষোভে ফেটে পড়ে সারা দেশের ছাত্র জনতা। প্রতিবাদে ফুঁসে ওঠে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আন্দোলন জোরালো হয় আবু সাইদকে হত্যার পরেই। আবু সাইদ প্রথম প্রাণ হারান জুলাই আগস্টের আন্দোলনে। এ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলা করা হয়। গ্রেফতার করা হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর, 2 পুলিশ সদস্য সহ 4 জনকে। রোববার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল আবু সাইদের মামলায় গ্রেফতার হওয়া 4 জনকে 9 এপ্রিল হাজির করার নির্দেশ দেন। এবং আবু সাইদের সেই শাহাদাতের ঘটনা বাংলাদেশে জুলাই বিপ্লবকে দাবানলের মতো উস্কে দিয়েছিল। সেই ঘটনায় যারা দায়ী, যারা সরাসরি গুলি করেছিল তাদের মধ্যে 2 জন, একজন হচ্ছেন এসআই আমির হোসেন, আরেকজন কনস্টেবল সুজন চন্দ্র রায়। তারা অলরেডি রংপুরে দায়েরকৃত একটি মামলায় জেল হাজতে আটক আছেন। পাশাপাশি সেই সময়ে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যিনি প্রক্টর ছিলেন শরীফুল ইসলাম, তিনি এবং এমরান চৌধুরী আকাশ, ছাত্রলীগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তদানীন্তন সাধারণ সম্পাদক, যারা এই হামলার সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন, তারা আরেকটি মামলায় গ্রেপ্তার হয়ে জেল হাজতে আছেন। তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার হিসেবে প্রদর্শন করার জন্য আজকে আমরা একটা আবেদন করেছিলাম। আদালত সেই গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন। আগামী 9 এপ্রিল তাদেরকে এই ট্রাইব্যুনালে প্রডিউস করার জন্য নির্দেশ দিয়েছেন। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা সহ বিভিন্ন মামলায় চলা তদন্তের যে কোনো একটি প্রতিবেদন চলতি মাসেই ট্রাইব্যুনালে দাখিল করার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর। আমরা প্রত্যেক ব্যক্তি কেন্দ্রিক ভাগ ভাগ করে মামলাটা করব। শেখ হাসিনার বিরুদ্ধে একটা আলাদাভাবে তদন্ত রিপোর্ট দাখিল হবে, কিন্তু সকল মামলার ঘটনার প্রধান আসামি শেখ হাসিনা এবং সবগুলো মামলা তার নির্দেশে হয়েছে। এভাবেই সমস্ত রিপোর্টগুলো আমাদের কাছে এসেছে। আবু সাইদের হত্যা মামলার তদন্ত প্রতিবেদন এপ্রিলে দাখিল করার কথা জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। জাহিদ হাসান, এখন, ঢাকা। ডিজিএফআই সাবেক প্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের বাসা থেকে 2,45,00,000 টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ইস্টি ইমামের ছেলে তানভীর ইমামের নামে মামলা করেছে দুদক। রোববার দুদক মহাপরিচালক আক্তার হোসেন এই তথ্য জানিয়েছেন। ব্রিফিংয়ে জানানো হয়, গত বৃহস্পতিবার রাতে তার ক্যান্টনমেন্ট এলাকার বাসায় অভিযান চালিয়ে এই অর্থ উদ্ধার করা হয়। অভিযানে উদ্ধার করা অর্থ আদালতে জমা দেওয়া হয়েছে। এর আগে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সাইফুল আলমের ব্যাংক হিসাব জব্দ করে। একই সঙ্গে তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা অ্যাকাউন্ট এবং
তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যাংক অ্যাকাউন্টও স্থগিত করা হয়। এছাড়া 34 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমামের ছেলে তানভীর ইমাম ও পরিবারের নামে আলাদা 3টি মামলা করেছে দুদক। লেফটেন্যান্ট জেনারেল জনাব সাইফুল আলম বিরুদ্ধে একটি অভিযোগ অনুসন্ধানাধীন ছিল। সেই অভিযোগ অনুসন্ধানকালে তার ক্যান্টনমেন্টস্থ বাসায় অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করা হয়। সেই অভিযানে 2,45,00,000 টাকারও বেশি অর্থ পাওয়া যায় এবং সেই টাকায় এখানে জব্দ তালিকা মূলে এখানে গোয়েন্দা সংস্থার বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা, আমাদের অনুসন্ধান দল এবং যৌথ বাহিনীর সবাই উপস্থিতিতে জব্দ তালিকা মূলে সেই ট্রাঙ্ক এবং ট্রাঙ্কের ভিতরে রক্ষিত টাকা উদ্ধার করা হয়েছে। 21 পদক যেমন আশানুরূপ হয়েছে, স্বাধীনতা পুরস্কারও জনপ্রত্যাশা পূরণ করবে বলে আশা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সচিবালয়ে স্বাধীনতা পুরস্কারে মনোনয়ন দেওয়ার বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। স্বাধীনতা পুরস্কার দেওয়ার বিষয়ে যেন কোনো বিতর্ক না হয় সে চেষ্টা রয়েছে বলেও জানান আইন উপদেষ্টা। এর মতো প্রতিষ্ঠানকেও স্বাধীনতা দিবস পুরস্কার দেওয়া হয়েছিল, অথচ এটা আমাদের জাতীয় জীবনের সর্বোচ্চ পুরস্কার। আমরা এই পুরস্কারের মহিমা উপলব্ধি করে এই দলগত গোষ্ঠীগত চিন্তার ঊর্ধ্বে থেকে স্যারের নেতৃত্বে আমরা এমন সব নাম সুপারিশ করেছি। আপনারা 21 পুরস্কারের দেখে আপনারা খুশি হয়েছিলেন, এই পুরস্কার দেখেও আপনারা আরও খুশি হবেন এবং আপনারা মনে হবে যে পুরস্কার দিতে পেরে আমরা নিজেরা ধন্য হয়েছি। জীবনব্যাপী যেই অবদান, সেটা স্বীকৃতি হিসাবে এত বছর পরেও তারা কিন্তু কোনো পুরস্কার পাননি। কাজেই আপনাদের অনুমান করে নিতে হবে যে কি ধরনের আমরা মনোনয়ন দিয়েছি। ভিড় এড়াতে আগেভাগেই কেনাকাটার স্বার্থে রোজার প্রথম দিনই মার্কেটে হাজির অনেকে। এতে মাস জুড়ে বেচাকেনা নিয়ে আশাবাদী হয়ে উঠছেন বিক্রেতারা। বিপণী বিতানগুলোর পাশাপাশি ব্র্যান্ডের আউটগুলোতে মিলছে বাহারি সব পোশাক, তবে ক্রেতারা পোশাকে খুঁজছেন নতুনত্ব। মশিউর অনিকের প্রতিবেদন। রোজার প্রথম দিনেই বিপণী বিতান শপিং মলগুলোতে বইতে শুরু করেছে ঈদের হাওয়া। ভিড় এড়াতে আগেভাগেই কেনাকাটা সারতে চাইছেন অনেকে। দোকানে দোকানে চোখে পড়ে নতুন পোশাক, সালোয়ার কামিজ, শাড়ি, কুর্তিতে নতুনত্ব খুঁজছেন ক্রেতারা। পাঞ্জাবিও দেখছেন অনেকে। এবারের ঈদে আমার প্রথম পছন্দ পাঞ্জাবি, যদি পাই মন মতো হলে ফার্স্ট ওটা কিনবো, দেন বাজেটে থাকলে অন্য কিছু নেবো। শুরুতে অবশ্যই দাম কম থাকে, এটা এই জন্য আমাদের স্টুডেন্টদের একটু কমফোর্টেবল হয় তখন শপিংটা করতে। ফার্দার লাস্টের দিকে দাম অনেক বেড়ে যায়, তখন হয়তো আমরা সব কিছু আমাদের বাজেটের মধ্যে কভার করতে পারি না। ফার্স্টে সবার জন্য করব, নিজেরটা লাস্টে। রমজানের প্রথম দিনে বেচাকেনা শুরু হওয়ায় সন্তুষ্টির কথা জানালেন বিক্রেতারাও। প্রথম দিন অনুযায়ী ক্রেতারা কিছু কিছু আসতেছে, আবার চলে যাচ্ছে। আশা করি রমজান উপলক্ষে প্রতিদিন আস্তে আস্তে বাড়বে কাস্টমার। সময় গড়ার সাথে বেশি বিক্রির আশা বিক্রেতাদের। বিপণী বিতান ছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের আইটেমগুলোতেও এসেছে নতুন ডিজাইনের পোশাক। রোজার এই প্রথম দিনে মার্কেট ঘুরে খুব একটা বেশি ক্রেতা দেখতে পাওয়া না গেলেও স্বল্প আয়ের এসব মানুষেরা চান একেবারে শুরুর ভাগেই প্রিয় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। এই স্বল্প আয়ের মধ্যে তারা তুলে দিতে চান সঠিক এবং সুন্দর পোশাকটি তার পরিবারের মানুষের কাছে। আশা করছেন বিক্রেতারা যে খুব দ্রুতই এই মার্কেট ঈদের বাজার হয়ে উঠবে জমজমাট। মশিউর অনিক, এখন, ঢাকা। ভোট জালিয়াতির অভিযোগে নিয়ে হাব নির্বাচন বাতিলের দাবি জানিয়েছে ঐক্য ফোরাম। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। গেল 22 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনটির বিরুদ্ধে ওএসডি করা যুগ্ম সচিবের অধীনে নির্বাচনী ইভিএম এর মাধ্যমে ভোট গণনা, আপিলের নিষ্পত্তি না করে এই কমিটিকে দায়িত্ব দেওয়া সহ বেশ কয়েকটি অভিযোগ এনেছে হাব ঐক্য ফোরাম। তাদের দাবি দ্রুত এই নির্বাচন বাতিল করে ভোট পুনর্গণনা করা হোক। যদি বাংলাদেশে একটি বিতর্কহীন হাব এবং বিতর্কহীন একটি হজ যদি পরিচালনা করতে চায়, তাহলে এই বিতর্কিত নির্বাচনকে বাতিল করে এবং
নতুন নির্বাচন দিয়ে ভালো মানুষদেরকে নির্বাচিত করার জন্য সুযোগ তৈরি করে দেওয়ার জন্য আপনাদেরকে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি। আপনাদের মাধ্যমে আমরা সকল মন্ত্রণালয়কে এবং সরকারকে আমরা এটা আহ্বান জানাচ্ছি। সদ্য নিয়োগপ্রাপ্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসির সদস্য হিসেবে নতুন করে আরও 7 সদস্যকে শপথ পড়িয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভুইয়া। শপথ নেওয়া 7 সদস্য হলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ শরীফ হোসেন, অধ্যাপক ডক্টর ফেরদৌস আরফিনা উসমান, অধ্যাপক ডক্টর এটিএম ফরিদ উদ্দিন, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আনোয়ারুল ইসলাম, মোহাম্মদ বনির হোসেন, অধ্যাপক ডক্টর শাহনাজ সরকার এবং সাব্বির আহমদ চৌধুরী। এ নিয়ে পিএসসি সদস্য সংখ্যা দাঁড়ালো 17 জনে। ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ 6,531 প্রার্থীকে নিয়োগপত্র বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি হবে সোমবার। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। গত 6 ফেব্রুয়ারি ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ হয় 6,531 জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে রায় দেন হাইকোর্ট। পরে এই রায় স্থগিত চেয়ে আবেদন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। গত 31 অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। উত্তীর্ণ হন 6,531 জন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। ঈদকে কেন্দ্র করে খুলনার কসমেটিক্স পণ্যের দোকানগুলোকে সাজানো হয়েছে নানা পণ্য দিয়ে। রয়েছে মেয়েদের জন্য নানা প্রসাধনী সামগ্রী। তবে এখনও শুরু হয়নি ঈদকেন্দ্রিক বেচা বিক্রি। এদিকে আমদানিকৃত পণ্য কম আসায় দেশি পণ্যের চাহিদা বর্তমানে বেড়েছে। রামিম চৌধুরীর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন হেলাল মোল্লা। লিপস্টিক, ফাউন্ডেশন সহ রূপচর্চার নানা পণ্য দিয়ে নিজেকে সাজানোর শখটা যেন সব নারীর। ঈদ আসলেই মেয়েদের চাহিদার শীর্ষে থাকে হাত রাঙানো মেহেদির। রমজানের শুরুতেই খুলনার বড়বাজারের প্রসাধনী পণ্যের দোকানগুলোতে চোখে পড়ছে নানা ধরনের পণ্য, যেগুলো রূপচর্চার কাজে ব্যবহার করা হয়। লিপস্টিক, ফেস পাউডার, ফেস ওয়াশ, ফেস প্যাক, নেল পলিশ সহ বেশ কিছু পণ্য বাজার ঘিরে রেখেছে। বাইরের দেশের জিনিসপত্র ইউজ করে বেশি বাংলাদেশের মানুষরা, কিন্তু এখন যেহেতু বাংলাদেশের মানুষরাও 2-1টা প্রোডাক্ট বের করেছে আর তাদের মানও আস্তে আস্তে ভালো হচ্ছে, আশা করি সামনের দিকেও ভালো হবে। বিদেশি পণ্য একটু বেশি কেনাকাটা করতেছে সবাই, আর দেশেও সব হচ্ছে বিদেশি পণ্যই বেশি আনতেছে, দেশি পণ্য তেমন একটা দেখা যাচ্ছে না। এবছর বাজারে বিভিন্ন দেশ থেকে আমদানিকৃত প্রসাধনী পণ্যের সংখ্যা অনেকটাই কম, তাই দেশি পণ্যগুলো মাতিয়ে রেখেছে বাজার। তবে রমজানের শুরুতে বেচাবিক্রি অনেকটাই কম বলে জানিয়েছেন দোকানিরা। এছাড়াও গত বছরের তুলনায় কিছুটা দাম বেড়েছে প্রসাধনীর। গতকালকে একটু বেশি ভালো ছিল, আজকে একটু ডাউন আছে, যেহেতু রোজা রমজানের দিন। 15 রমজানের পর থেকে ঈদের বেচাকেনা শুরু হয়। বর্তমানে বাজারে বাংলাদেশি প্রোডাক্টগুলোই এখন বেশি আছে, কারণ ইন্ডিয়ান বর্ডার অফ আছে, ইন্ডিয়ান মাল খুব কমই আসতেছে। বর্তমানে বিদেশি পণ্যের যে মানসম্মান, তার থেকে আমাদের দেশি পণ্যের মানসম্মান আরও বেশি করছে, আর অনেক প্রোডাক্টের প্রাইসও অনেক কম করছে আমাদের দেশি পণ্য, যার কারণে বিদেশি প্রোডাক্টের থেকে এখন অনেক কাস্টমাররা বাংলাদেশি প্রোডাক্টের দিয়ে অ্যাট্রাক্টিভ বেশি হচ্ছে। খুলনায় প্রসাধনী কেন্দ্রিক বেশ কয়েকটি মার্কেট রয়েছে, যেখানে ঈদকে কেন্দ্র করে প্রতি বছর শত কোটি টাকার বেচা বিক্রি হয়ে থাকে। রামিম চৌধুরী, এখন খুলনা। এবার আন্তর্জাতিক খবর। ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপত্তা ও পশ্চিমা সহায়তা নিয়ে করণীয় ঠিক করতে লন্ডনে জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন ইউরোপীয় নেতারা। সম্মেলন থেকে ইউক্রেন ইস্যুতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। সম্মেলনে ইউরোপীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৈঠকে অংশ নিচ্ছেন ফ্রান্স, জার্মানি, ইতালি সহ ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধান। আয়োজক দেশের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, যুক্তরাজ্য আর ফ্রান্স কিয়েভে শান্তি প্রতিষ্ঠার প্রস্তাব দেবে ওয়াশিংটনের কাছে। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কের পরপর ওভাল অফিস ত্যাগের ঘটনা ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থনকে ঠেলে দিয়েছে চরম অনিশ্চয়তায়। ইউক্রেনের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে জরুরি ভিত্তিতে সম্মেলনের ডাক দেন ইউরোপীয় নেতারা। এই বৈঠকের পর ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন জেলেনস্কি। 12 দল নিয়ে সোমবার থেকে মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের আসর। এরই মধ্যে প্রস্তুতি সারছে ক্রিকেটাররা। ডিপিএল এর সবচেয়ে বেশিবার শিরোপা জেতা আবাহনীর এবারেও লক্ষ্যটাও চ্যাম্পিয়ন হওয়া।
অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানও চায় শিরোপা খরা কাটাতে। আরও জানাবেন তাসমান নাফি। সোমবার থেকে শুরু হবে ঢাকায় ক্রিকেটের সবচেয়ে বড় আসর ঢাকা প্রিমিয়ার লিগ। তারই প্রস্তুতি চলছে বিসিবিতে। মাঠের ব্যানার তৈরিতে ব্যস্ত মাঠ কর্মীরা। অন্যদিকে ক্রিকেটাররা ঘাম ছড়াচ্ছে নিজেদের সেরা প্রস্তুতি নিতে। খাতা কলমে এবারের ডিপিএল এর সেরা দল গড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। দলে আছেন জাতীয় দলের বেশ কয়েকজন তারকা। তাই আসর শুরুর আগে চ্যাম্পিয়ন ছাড়া অন্য কিছু ভাবনায় নেই তাদের, বললেন দলটির অধিনায়ক তামিম ইকবাল। ফরম্যাট ডিফারেন্ট টুর্নামেন্ট, আশা করি মোহামেডানের যে লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া, অনেক বছর চ্যাম্পিয়ন হয় না, ওই দিকে যেরকম আমরা আগাইতে পারি। আশা করি এই লক্ষ্যটা আমরা যেরকম অ্যাচিভ করতে পারি, এটা আমাদের নিজেদের জন্য ভালো লাগবে। প্লাস দিস ক্লাব ডিজার্ভস দিস। এত বড় একটা ক্লাব, বাট এত বছর ধরে চ্যাম্পিয়ন না হয়, ইটস নট এ গ্রেট থিং। সাদা কালোরা যখন মাঠে নামবে সেরা দল নিয়ে, তখন পিছিয়ে নেই গেল আসরের চ্যাম্পিয়ন আবাহনী। বাজেট সংকটে সেরা দল করতে না পারলেও লক্ষ্যটা একই। স্কোয়াডে আছেন নাজমুল শান্ত, মোসাদ্দেক মিঠুন সহ জাতীয় দলের বর্তমান সাবেক অনেকেই। গত 5 দিন ধরে আমরা প্র্যাকটিস করতেছি, সো আমাদের প্রিপারেশনটা ভালো আছে। যে যার মতো প্রিপারেশন নেওয়ার চেষ্টা করছে। আমার মনে হয় কালকে সবাই নিজের সেরাটা দিয়ে চেষ্টা করবে, প্রথম ম্যাচ থেকে উইনিং থেকে থাকা। সোমবার থেকে মিরপুর আর বিকেএসপির 2 মাঠে শুরু হবে এবারে ডিপিএল এর আসর, যার পর্দা উঠবে গতবারের চ্যাম্পিয়ন আবাহনী আর প্রথম বিভাগ থেকে প্রিমিয়ারে আসা অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের ম্যাচ দিয়ে। তাসওয়ান নাফি, এখন ঢাকা। শেষ করবো সান্ধ্যবাজার, তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। এই সেই পুরনো ডাবিয়ালা দই বড়া, খাইলে রাজা না খাইলে প্রজা, যে চিনে সে খায়। রোজার শুরুর দিনে জমজমাট চকের ঐতিহ্যবাহী ইফতার বাজার। অফিস ছুটি হতেই ঘরমুখ নগরবাসী। প্রথম রমজানে বিএনপি, জামায়াত সহ অন্যান্য সংগঠনের ইফতার মাহফিল। জনসংযোগ আর সাংগঠনিক ভিত্তি মজবুতে কৌশলী দলগুলো। হালনাগাদে চূড়ান্ত ভোটার 12,37,00,000-এর বেশি। নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সহযোগিতা চান সিইসি। এবং চলতি মাসেই শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন। ট্রাইব্যুনাল নিয়ে ভুল তথ্য প্রচার করলে ব্যবস্থার হুঁশিয়ারি প্রসিকিউশনের। শেষ করছি সান্ধ্যবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে যুক্ত হন facebook.com/tv.এখন। ইউটিউবে যুক্ত হতে পারেন youtube.com/c/echontv।